Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Muhammad Salahuddin Mani. I am an assistant teacher of Kalipur High School and College, Matlab Uttar Chatpur. I shall teach you English second paper for class 7. My dear students, last class I taught you voice. Today I shall teach you restaurant. My dear students, I am committed with you. তোমাদের সাথে কিন্তু আমি একটা কমিটমেন্ট করেছিলাম যে প্রতিটা পার্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো সো আমি অন্তপক্ষে 3 থেকে 4টা করে রুলস চেষ্টা করব শেষ করতে। সামনে রুলগুলো আমাদের ছোট ছোট আছে, সেটা আমি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে there are so many exceptional case. However, আজকে যে রুলসটা আমি পড়াবো সেটা হলো মডেল ভার্ব অথবা মডেল ভার্বের আরেকটি নাম হলো ডিফেক্টিভ ভার্ব, ত্রুটিযুক্ত ভার্ব। তোমাদের আমি দেখো একটা সংজ্ঞা লিখে দিয়েছি। সংজ্ঞাটা এরকম: যেসব সাহায্যকারী ভার্বের টেন্স, মুড এবং পার্সন ভেদে কোনো পরিবর্তন হয় না তাদেরকে মডেল ভার্ব বা ডিফেক্টিভ বা ত্রুটিযুক্ত ভার্ব বলে, এবং এদের পরে ভি বসে এবং প্রিন্সিপাল ভার্বের ভিত্তি আকার হয়। যাই হোক, আসল কথা হলো এটাই যে মডেল ভার্বের সাথে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বাই এ যোগ হতে পারে না, ইডি যোগ হতে পারে না, ডি যোগ হতে পারে না। তো বিভিন্ন ক্ষেত্রে তারা কোনো কাজ করে এবং তাদের সাথে কোনো আইএনজি যোগ হতে পারে না। ইভেন তাদের পরে যে ভার্বটাই থাকুক না কেন তাদের সাথে আইএনজি যোগ হতে পারে না। অর্থাৎ মডেলের পরে ভার্ব সবসময় বিওয়ান হয়। তো আমরা একটা জিনিস দেখেছি যে অ্যাকচুয়ালি মডেল কিন্তু আমি যে কটা মডেল লিখেছি এগুলি অরিজিনালি মডেল, যেমন শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, অট টু, নিড, দেয়ার, মাস্ট, এই 12টাই মডেল। এছাড়া অনেক রাইটাররাই লিখে এরকম, যেমন ইজ গোয়িং টু, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, এদেরকে এরা মডেলের আওতায় ধরে কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি এই মডেলের আওতায় ধরে কাজ করা আমার মনে হয় যুক্তিসঙ্গত নয়। কারণ মডেলের যে রূপ আর মানে ইজ গোয়িং টু, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, এদের নিয়মটা কিন্তু এরকম না। অবশ্য মাস্টের রূপে কিন্তু মাস্ট যেখানে বসে সেখানে কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, এটা তো জোর বোঝায়, মানে মডেলের মতো আকারে কাজ করে। অ্যাকচুয়ালি প্রকৃত মডেল কিন্তু তারা না। আসলে মডেলরা কি বাহ্য আকৃতির প্রকারই, অর্থাৎ তারা একটা প্রকারে কাজ করে, সেখানেও তাদের পরেও কিন্তু ভি বসে। কিন্তু ওইখানে যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন আমি বলি হি ইজ গোয়িং টু, কিন্তু হি ইজ গোয়িং টু এখানে মডেল দিয়েছে ইজ, কিন্তু ইজের পরে কি ভি বসে না? এরকম তো দেখি না। কিন্তু ইজের পরে কিন্তু আবার ভার্বের সাথে আইএনজি আসে, এটা তো হয় না। তো সো আমি এটাকে এইভাবে কাউন্ট করি না। যেমন হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরে টু এর পরে গিয়ে বি হচ্ছে, কিন্তু এখানে তো সরাসরি যা হচ্ছে কি শ্যাল বি, উইল বি, ক্যান বি, মে বি, শুড বি, উড বি, কুড বি, অট টু বি, নিড টু বি, তারপর দেয়ার, অর্থাৎ মাস্ট বি, অর্থাৎ এদের পরে সরাসরি বি বসে কিন্তু প্রেসিফাইজ করা হয়। তো আমি আসলে ওইখানে ওদের এখানে বি বসে, বাট এর রূপের সাথে রূপের কিছুটা পার্থক্য আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি লিখেছি যেমন আমি এখানে যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আমি খুব সবগুলি মডেলের উদাহরণ দেইনি, মাত্র 3টা উদাহরণ দিয়েছি। তাহলে অবজেক্ট, সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক, ক্যান থাকলে ক্যান বি ভার্বের ভিত্তি, তারপর ফর্মুলার বাই সাবজেক্ট অবজেক্ট। ওকে, আই থাকলে নিয়ে হবে। তাহলে আবার ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস অথবা এল্ডার্স অথবা টিচার্স এরকম দিতে পারে। তাহলে ইউর প্যারেন্টস শুড থাকলে শুড বি ভার্বের ভিত্তি, রেসপেক্টেড বাই ইউ। উই মাস্ট ডু আওয়ার ডিউটি, অবশ্যই আমাদের কর্তব্য কাজগুলি করতে হবে। তাহলে আওয়ার ডিউটি, মাস্ট থাকলে মাস্ট বি, ডু এর ভিতরে ডাক, ফর্মুলার বাই, ইউ থাকলে আস। এইভাবে আমরা এই মডেলের কাজটা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু তোমাদের প্রথমেই আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্থক্য দেখাইয়া অনেকে যারা নাকি এটা বলে যে মডেলের আকারে কাজ করে
বা মডেল বলে, আসলে সেগুলি আমি পার্থক্যটা দেখাইছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ইজ গোয়িং টু কিভাবে পার্থক্য এরা কাজ করে সেটাকে দেখানো হয়েছে। যাক, এটাকে তোমরা ভালো গুড সাইড দেখবে এবং ভালোভাবে শিখতে চেষ্টা করবে। যাই হোক, তাইলে আমি আবার বলছি যে মডেলের যে রূপটা ইজ গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, এদের নিয়মটা কিন্তু একটু পার্থক্য আছে বিধায় এটা একটা রূপ, বাট এটা পড়ো বি বসে। যাই হোক, সে ব্যবহার আবার ইম্পারেটিভ সেন্টেন্স যদি সো আমরা এটাকে পার্থক্য হিসেবে খুব একটা ই করবো না, যেটা যেভাবে আসে এইভাবে আমাদের ভয়েসের ক্ষেত্রে কাজ করে যেতে হবে। এইটি আসলে ইয়া যে শিখে আমরা, কারণ ইংরেজরা যেভাবে করেছে আমরা সেইভাবেই কাজ করে যেতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটা আমি লিখেছি ডু ডার ডিড দ্বারা প্রশ্ন করা হলে সাবজেক্ট অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সের আমি ভয়েস চেঞ্জটা করবো। ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অনেকটা আসলে অনেকেই মনে করে খুব সহজ, আসলে সহজ না। ইন্টারগেটিভ দুইভাবে হতে পারে, যেমন যদি 24টা অপারেটর দেওয়া ইন্টারগেটিভ হতে পারে, 24টা অপারেটরই তোমার ইন্টারগেটিভ হতে পারে। তো যাই হোক, এখানে আমি দেখাইছি যেমন ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড এগুলি দিয়ে যদি কোনো বাক্যের ইন্টারগেটিভ করা হয় তাহলে আমরা ভয়েসটা কিভাবে করব। মনে রাখবে যে ডু ডাজ ডিড দিয়ে যদি কোনো বাক্যে ইন্টারগেটিভ করা হয়, এই ডু, যেমন আমি লিখছি ডু ইউ রিড এ বুক, তুমি কি একটি বই পড়ো, এখানে হচ্ছে এখন বিভাগ তুমি কি ডু ইউ রিড এ বুক, তুমি কি একটি বই পড়ো, এই ডু এর কিন্তু আসলে অর্থ নাই। এগুলো হলো সাহায্যকারী বাক্য। আর দুইটা কেন আসে? তারা বাক্য তৈরি করতে আসে। একটা বাক্যকে তৈরি করতে অক্সিলারি ভার্ব আসে এবং তার কোনো অর্থ নাই। এখানে ডাজের কোনো অর্থ নাই, ডিডের কোনো অর্থ নাই। এই জন্য যখন আমরা প্যাসিভ ভয়েস করবো এরা উঠে যায়। তো এটা ভয়েসে কিভাবে করবো? একটু জটিল লাগতেছে, তাহলে ডু উঠে আমরা কিভাবে করবো? একটা প্রথমে তোমরা একটা কাজ করবে, আমি রাব দেখিয়েছি ফর লার্নিং, শেখার জন্য। দেখো একটা দেখেছি, যেমন ডু ইউ রিড এ বুক, আমি যদি ডুকে উঠে দেই, এই ডুকে যদি উঠিয়ে দেয় তাহলে কি ইউ রিড এ বুক, ইউ রিড এ বুক। এটাকে আমি ভয়েস চেঞ্জ করলে কি হবে? এ বুক ইজ রেড বাই ইউ। অর্থাৎ আমরা নর্মাল, অর্থাৎ সাধারণভাবে ভয়েসটা করলাম, করার পরে এই যে টু বি ভার্বটা, এই টু বি ভার্বটা বাক্যের প্রথমে দিয়ে দেবে, ইজ এ বুক রিড বাই ইউ, বাস হয়ে গেল। এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবা, নোট অফ ইন্টারোগেশন। তোমরা তো জানো অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ আস্ক এ কোয়েশ্চন, যেটা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়। নেক্সট, ডাজ হি হেল্প আস, তারা সে কি আমাদের সাহায্য করে, তাহলে ডাজ উঠে গেল, উঠে যে ডাজকে আমরা ডাজ আমরা রাখতে পারবো না, যখন বেসিক করবো এই ডাজ কাজ করতে পারে না, তাহলে আমি লিখলাম কি, তাহলে হি, এই ডাজের কাজ করে হি হেল্পস আস, সে আমাদের সাহায্য করে। এখন এটা ভয়েস করলে কি হবে? আজ থাকলে উই হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য উই আর ভার্বের ভিতরে ফর্মুলার বাই হি থাকলে হিম হবে। এখন এটা কিন্তু আমি ইন্টারগ্রেটিভ করি, এই ইন্টারগ্রেটিভ এই ভার্বটা আমরা বাক্যের প্রথমে দিয়ে দেবো। তাহলে আর উই হেল্প বাই হিম, এই যে শুধু আপনার এখানে প্রথমে বসাই দিলি ডাজ হি হেল্প আস এর ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এবং সর্বশেষে নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি আরেকটা লিখেছি, একটা ডু দিয়েছি, একটা ডাজ ডিড দিয়ে দিয়েছি। ডিড ইউ এভারেজ দ্যাম, কারণ এটা একটা অনলাইনে ক্লাস, সময়টা খুব কম থাকে, অনেক ব্যতিক্রম আছে, অনেকটা আছে। যাই কম সময়ের মধ্যে আমি চেষ্টা করবো একটু ভালোভাবে প্রত্যেকটা পার্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ডিড ইউ এভারেজ দ্যাম, তাহলে এই যে ডিডটা যদি উঠিয়ে দেয়, ডিডটা উঠিয়ে দিলে এটা কি? এটা হলো V1, এটা হলো V1। যদি এটা V1 হয়, কিন্তু এইটার এই ডিডের অর্থটা, ডিডটা যেহেতু V2, সেহেতু অক্সিলারি ভার্ব কিন্তু V2, কিন্তু এটার অর্থটা চলে যায় এভারেজের মধ্যে। তাহলে ডিড ইউ এভারেজ দেম, তুমি কি তাদেরকে বিরক্ত করেছিলে? অথবা তাদেরকে, তুমি কি তাদেরকে বিরক্ত করে, এভারেজ মানে অপব্যবহার বা বিরক্তি করা, তাহলে তুমি কি তাদেরকে বিরক্ত করেছিলে? তাহলে অবজেক্ট সাবজেক্ট এলো, তাহলে আমাদের রিজাল্ট কি এলো? ইউ, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, এভারেজের V2 কি এভারেজ, এটাকে V2 ধরতে হবে। এই V2 ধরে কাজ করে, এটা সাবজেক্ট, এটা V2 প্লাস অবজেক্ট। তাহলে কেন এটা এভারেজ হলো? যেহেতু ডিডটা V2, আর এখানে এভারেজ লেখা হয় যেহেতু এটা V2। তো ফর্মুলা আছে যে অক্সিলারি ভার্বটা যদি V2 হয় তাহলে মূল ভার্বটা কিন্তু V1 হবে। তো এই জন্য আমরা দিয়েছি, কিন্তু যখন আমি সাজাবো তখন এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে এবং ডিডটা উঠে যাবে। তাহলে ইউ এভারেজ দেম, তাহলে দেম থাকলে দে হবে, পাস্ট ইনডিফিনিট হলো হয়, ভার্বের V3 ফর্মুলার বাই সাবজেক্ট অবজেক্ট হলো। এখন এটাকে আমি ইন্টারগ্রেট করি, ওয়ারটা এখানে নিয়ে আসি, ওয়ারটা এখানে দিলে ওয়ারটা এভারেজ বাই ইউ, তাহলে এটা আমাদের প্রশ্ন হয়ে গেল। সুতরাং আমি এইভাবে ইন্টারগ্রেটিভের
ভয়েসগুলি শেখার জন্য আমি লিখেছি রাফ এবং ফর লার্নিং, শেখার জন্য। রাফ এবং ফর লার্নিং, রাফটা কিসের জন্য? শেখার জন্য আমি রাফটা করেছি। ফাইনাল স্টুডেন্ট আমি কিছু করে শেষ করে দেবো। এখানে আছে ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন কি? যে ডব্লিউএস কোশ্চেন হলো যেমন হোয়াট, হুইচ, হাউ, হোয়ার, হু। এই ক্লাসটা নিয়ে আরো রিসার্চ করবো। যেহেতু আমাদের সময়টা কম, সেহেতু আমি বলছি হু থাকলে বাই হুম হবে। তাহলে হু থাকলে বাই হুম হলে কিভাবে আমরা করবো? আমি স্ট্রাকচারটা এই বাক্যটা নিচে দিয়ে দিয়েছি। হু ডিড ইট, কে ইহা করিয়াছিল। তাহলে হু থাকলে বাই হুম হবে, দিলাম বাই হুম। এটা আছে 5 মিনিট, তার টুইবার হলো ওয়াজ, অবজেক্ট হলো সাবজেক্ট হলো, দুয়ের ভিতরে হলো ডান। তাইলে কেন এমন হইলো? যেহেতু বাইটা প্রথমে চলে আসে, তখন আর বাইটা পরে আসতে পারে না, এটা ব্যতিক্রম ফর্ম। আবার যেমন ডব্লিউএস কোশ্চেন ইন বাট এটা হবে যেমন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। যেমন আমরা প্রেজেন্ট পারফেক্টে সচরাচর লিখি হ্যাভ বিন বা হ্যাজ বিন লিখি, কিন্তু এখানে এইভাবে করা যাবে না। কেন করা যাবে না? হু থাকলে বাই হুম হবে, তারপর আমাদের দেবে হ্যাজ, তারপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, কলাম, আর ওই যে হ্যাজ বিন, এই বিনটা এখানে চলে আসবে। আসার পরে ফর্মুলা কি হবে? তারপরে ভার্বের হবে ভিতরে। তাহলে ব্রুকের ভার্বের কি হবে? ভিতরে, মানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো এখানে ভিতরে দেওয়া আছে। তো এইভাবে আমরা ডব্লিউএস কোশ্চেনগুলি করব। আল্লাহ যদি বাঁচে আমাকে নেক্সট ক্লাসে আমি ভয়েসের বাকি যে পার্টগুলো আছে, অনেক পার্ট রয়ে গেছে, ইম্পারেটিভ রয়ে গেছে, আরো অনেক পার্ট রয়েছে, রিফ্লেক্সিভ রয়ে গেছে, কোয়েসিভ রয়ে গেছে, তারপর ডেটিভ অফ ইন্টারেস্ট রয়েছে, অনেক সূত্রগুলি রয়ে গেছে। আমি প্রত্যেকটা সূত্র 4টা করে দেখাই দেবো। আশা করি আমার এই ক্লাসগুলি একটু ওয়াচ করবে, দেখবে এবং তোমরা শিখবে, তোমাদের অনেক উপকার হবে। এটা শুধু আমাদের 6 এর জন্য নয়, 7 এর জন্য নয়, এটা আমি মনে করি 10 এবং ইন্টার, যারা নাকি প্রত্যেকটা ক্লাসে কিন্তু ভয়েস আছে, সুতরাং তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো একটু দেখবে, তোমরা অনেক কিছু জানতে পারবে, তোমাদের জন্য ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচিং মাই ভিডিও ক্লাস। গুড বাই, সি ইউ এগেন। ঘরে থাকো, নিরাপদে থাকো, মাস্ক পরে বাইরে যাও, তোমরা সরকারের উপদেশগুলি পালন করো, অবশ্যই নিরাপদে থাকো, বেঁচে থাকো, ভালো থাকো, সুখে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।